নমস্কার, আপনারা শুনছেন 100.1 FM গোল্ডে আইনের নবজাগরণ। আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের দেশের আইন ব্যবস্থায় একটা বড়সড় পরিবর্তন এসেছে। ব্রিটিশ বেশ কিছু আইন পরিবর্তন হয়েছে এবং ৭৫ বছর পর স্বাধীনতার আমরা এমন কিছু আইন পেয়েছি যেখানে বেশ কিছু ঘটনাকে নতুন করে অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং বেশ কিছু ধারা পরিবর্তন হয়েছে, নতুন করে বদলেছে কিছু আইনি রূপ, শাস্তির বিধানও বদলেছে এবং বেশ কিছু অপরাধের ক্ষেত্রে বয়সের যে সময়সীমা বা আমরা বলতে পারি যে বয়সের যে একটা আড়াল ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। এই রকমই বেশ কিছু আইন নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের নতুন যে ৩টি আইন এসেছে, আমরা জানি যে ভারতীয় দণ্ডবিধি যেটি ১৮৬০ সালে তৈরি হয়েছিল, ইন্ডিয়ান পেনাল কোড, তার পরিবর্তে তৈরি হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। ১৮৯৮ সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট, যেটাকে ফৌজদারি দণ্ডবিধি বলা হতো, তার পরিবর্তে এসেছে একটা নতুন রূপ যেটা ভারতীয় নাগরিক সুরক্ষা বলে আমরা চিনছি। এবং এই যে ভারতীয় নাগরিক সংহিতা, এর সঙ্গেই এসেছে ১৮৭২ সালের যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা ভারতীয় সাক্ষ্য আইন, সেটার বদলে কার্যকর হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই যে কঠিন কঠিন শব্দগুলো বললাম, এর নেপথ্যের আইনগুলো কিন্তু অতটা কঠিন নয় এবং সেটাকে খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের মধ্যে রয়েছেন, আমরা পেয়েছি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সের অধ্যাপক ডক্টর জয়ন্ত ঘোষ এবং পেয়েছি অনুপ কুমার ঘোষ, যিনি প্রাক্তন ডিএসপি, পশ্চিমবঙ্গ পুলিশ। আইনের বিষয়টি নিয়ে তাদের কাছে সরাসরি চলে যাব যে এই যে ৩টি আইন, আমি প্রথমেই অনুপবাবুর কাছে যাব যে ৩টি আইন তৈরি হলো। আপনি নিজে যখন পুলিশ ছিলেন তখন আপনাকে কাজ করতে হয়েছে ব্রিটিশ তৈরি কিছু আইনের অধীনে, আপনাকে সেই আইন জারি করতে হয়েছে, সেই আইন অনুযায়ী শাস্তির বিধান দিতে হয়েছে। ৭৫ বছর পর একটা দেশ নতুন করে ৩টি আইন পেল, এতে নাগরিকের সামগ্রিকভাবে কি উপকার? হ্যাঁ, আমার ধারণা নাগরিকদের, সাধারণ মানুষের খুবই উপকার হবে এবং এটা যথেষ্ট প্রয়োজন ছিল। আমরা এই পরিবর্তন পুরনো আইন বাদই হোক আর নতুন সংযোজনই হোক, আমরা ৩ ভাগে ভাগ করছি। এক হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতাতে কী কী বাদ গেছে। পুরনো আইনে আমাদের যে ধারা ছিল কতকগুলো সময় উপযোগী, সেগুলো নয় বলেই মনে হয়। যেমন অ্যাডাল্টারি, আত্মহত্যা করার চেষ্টা। যে মানুষটা আত্মহত্যার চেষ্টা করলো সামাজিক চাপে বা আর্থিক পরিস্থিতির চাপে, তার বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিতাম, সুতরাং সেটা সময় উপযোগী মোটেই ছিল না। এবং অপ্রাকৃতিক যৌনক্রিয়া, যেটা আমাদের মহামান্য সর্বোচ্চ আদালত বিধান দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে এটা পরিবর্তন হয়েছে। আর একটা বাদ গেছে, সেটা হলো ঠগ। বর্তমান যুগের ঠগের অস্তিত্ব নাই, এটা খুব পিউনিটিভ ছিল। আর নতুন যুগে সময় উপযোগী আইন কিছু যুক্ত করা হয়েছে, যেমন প্রতারণা করে সহবাস। এর জন্য যথেষ্ট আইন ছিল না, কিন্তু অভিযোগ আমরা পেতাম, সে ব্যবস্থা আমরা আইন অনুযায়ী নিতে পারতাম না। বাচ্চাকে নিযুক্ত করে তাকে দিয়ে অপরাধ করানো, এটাও নতুন আইনে যুক্ত হচ্ছে। আত্মহত্যার হুমকি দিয়ে সরকারি কর্মচারীকে আইনসম্মত কাজে বাধা দেওয়ার ঘটনা, সেটাও যুক্ত হয়েছে। গণপিটুনি একটা যুক্ত হয়েছে। বিদেশের মাটি থেকে ভারতের মাটিতে অপরাধে উস্কানি দেওয়ার ঘটনা ঘটতো, তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আবার যদি আমরা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার দিকে যাই, সেখানে দেখব যে নাগরিকদের সুবিধার জন্য, সাধারণ মানুষের সুবিধার জন্য যে সমস্ত অসুবিধাগুলি তারা ভোগ করতে কোনো থানায় গিয়ে অভিযোগ জানানো, এখন এই আইনে সুবিধা দেওয়া হয়েছে যে যে কোনো থানায় গিয়ে যে কোনো অপরাধের তারা অভিযোগ জানাতে পারবে। এবং শুধু তাই নয়, তারা ইলেকট্রনিক মাধ্যমে, যেমন ইমেলের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে। সম্ভবত হোয়াটসঅ্যাপকেও যোগ করা হয়েছে। হ্যাঁ, যে কোনো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অভিযোগ জানালে সেই অভিযোগটা গ্রহণ করতে হবে, সেই ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও আর একটা বিধান রাখা হয়েছে সিআরপিসিতে, নতুন যে ভারতীয় নাগরিক সংহিতাতে, সুরক্ষা সংহিতাতে, যে যদি এমন কোনো অপরাধ হয়, সে যে অপরাধের শাস্তির বিধান 3 থেকে 7 বছরের মধ্যে, সেটা কেস না করে, এফআইআর না করে, ডিএসপি পদমর্যাদা কোনো অফিসারের পারমিশন নিয়ে প্রাথমিক এনকোয়ারি করে তবেই এফআইআর করতে পারবে, তা না হলে করার দরকার নেই। এক্ষেত্রে আমার মনে হয় অনেক যে ফলস যে অভিযোগ আসতো, মিথ্যে যে অভিযোগ আসতো, সেটা রোধ করা সম্ভব হবে। এছাড়াও
ভারতীয় নাগরিক সুরক্ষা আইনে অডিও ভিডিওর অ্যাপ্লিকেশন, সেই ব্যবস্থা রাখা হয়েছে যাতে তদন্তকে খুব দক্ষ করা যায় এবং কিছু ঘটনায় কিছু অপরাধের ক্ষেত্রে যে ফরেনসিক টিম সেটা ভিজিট করার বন্দোবস্ত করা হয়েছে, যাতে করে এক্সপার্টরা এই তদন্ত প্রক্রিয়াকে, তদন্তকারী সংস্থাকে হেল্প করতে পারে। বেশ, আমি জয়ন্তবাবুর কাছে যাব। আপনি নিজে একজন আইনের অধ্যাপক। এই যে নতুন দণ্ডবিধিগুলো আমাদের পাল্টে একটা নতুন ন্যায় সংহিতা আমরা বারবার বলছি, এই যে নতুন আইন, তাতে বারবারই ন্যায়ের ওপর জোর দেওয়া হচ্ছে। একটা সময় ছিল যে যখন আইনের নিজস্ব রীতিনীতি নিয়ম কানুনের ওপর জোর দেওয়া হতো এবং শাস্তি দেওয়াটাই মূল লক্ষ্য ছিল, যে অপরাধীকে শনাক্ত করো, তাকে গ্রেপ্তার করো এবং বিচার প্রক্রিয়ার পর তাকে শাস্তি দাও, সে যদি অভিযুক্ত, যদি অপরাধী প্রমাণ হয়। কিন্তু এই যে নতুন আইনগুলি, তাতে বারবারই বলা হচ্ছে নাগরিককে ন্যায় পাওয়ানো, শাস্তির থেকে ন্যায় পাওয়ানোর প্রতি বেশি জোর দেওয়া হয়েছে। এই যে সূক্ষ্ম ফারাকটা রয়েছে দুটোর ক্ষেত্রে, এই ফারাকটা যদি আমাদের একটু বুঝিয়ে দেন। এই সূক্ষ্ম ফারাকটা এই তিনটে আইনের ক্ষেত্রেই, যদি আমরা শুরু থেকেই শুরু করি একদম বেসিক থেকে, সেটা হচ্ছে আমাদের সংবিধানকে প্রাধান্য দেওয়া। সংবিধানের হিসেবে তিনটে জিনিস, যেটা হচ্ছে ন্যায্যতা, সমানতা আর মানবাধিকার, সেই তিনটে জিনিসকে মাথায় রেখেই, আর যেহেতু আমরা একটা ওয়েলফেয়ার সোসাইটিতে এখন মুভ করছি, আগেও ছিলাম, কিন্তু জিনিসটাকে ওই রকমভাবে আমাদেরকে দেখতে হচ্ছে, তার একটা বেসিক কারণ ছিল যে আজকের দিনে আমাদের যে ক্রাইম রেট যেটা আছে, সেটা অলমোস্ট 7.5 ক্রোরের উপরে আছে। সেই জায়গাতে আমাদের ক্রাইমের সংখ্যা এত বেড়ে যাচ্ছে, যে জায়গাতে এই তিনটে আইন আমাদেরকে ওইটাকে পুরোটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। এই যে কন্ট্রোলটা দরকার, যার কারণে এই তিনটে আইনকে খুবইভাবে প্রাধান্য দেওয়া খুব উচিত আমাদের। আর যে হিসেবে এটা এসছে, সেই হিসেবে আমি নিজের থেকে বলতে পারি, আমি অতটুকু আশা রাখছি যে এই আইনটা এই জিনিসটাকে, আমাদের সোসাইটিকে মানে ক্রাইম মুক্ত করতে খুবই সাহায্য করবে। সেই জায়গাতে সাংবিধানিক রাস্তায় আমরা যদি হাঁটি, তাহলে এই তিনটে আইন, যে হিসেবে স্যারও বললেন যে নতুন নতুন ধারাগুলো সংযুক্ত হয়েছেন, সেই ধারাগুলো দিয়ে আমরা অনেক কিছুকে কন্ট্রোল করতে পারবো। সেই হিসেবেই আমার এটাতে এই তিনটে আইনের প্রতি খুবই আশা আছে এবং ন্যায় পাওয়ানোর যে ইচ্ছে সরকারের, সেটার প্রতি আপনি আস্থা রাখছেন। একদম। আর এটাতে একটা ব্যালেন্স করা হয়েছে। একদিকে যেমন ছোট ছোট ঘটনায় তাদের কমিউনিটি সার্ভিসের যে আইনে শাস্তির বিধান দেওয়া হয়েছে, তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। আবার যারা প্রকৃত অপরাধী করেছে, বেশি অপরাধ, তাদের বেশি দণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে দৃষ্টান্ত তৈরির জন্য। সুতরাং এটা যেমন যে অভিযোগকারী, তারও তদন্তের জন্য বা বিচার ব্যবস্থার তৎপরতা বা বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে তাদেরকে ন্যায় দেওয়ার বন্দোবস্ত করছে। অ্যাট দ্য সেম টাইম যারা অপরাধ করেছে, ছোট অপরাধের সংশোধন করার সুযোগ পাচ্ছে। এটাকেই আমরা মনে হয় ন্যায় বলাটা ফেরানোর একটা ইচ্ছেও এর মধ্যে পাশাপাশি সমান্তরালভাবে চলছে। আমার মনে হয় এটাকেই ন্যায় বলা যেতে পারে। বেশ, আমি আবারও ফিরে যাব অনুপবাবুর কাছে। আমি জিজ্ঞেস করবো যে এই যে আপনি বেশ কিছু বিধানের কথা বলছিলেন, যেগুলো চেঞ্জ হয়েছে নতুন আইনে, নারী সুরক্ষার দিকটা বরাবরই ভীষণ গুরুত্ব পেয়েছে। যেমন যৌন নির্যাতনের ক্ষেত্রে ভীষণ রকম মানে একটা জরুরি আইন এসেছে। এবং তার থেকেও যেটা বড় কথা, সেটা হলো যে এই যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছোট ছোট ক্ষেত্রে মেয়েদের হার ছিনতাই, মেয়েদের ক্ষেত্রে মোবাইল ছিনতাই, বিভিন্ন খুব ছোট ছোট স্ক্যাটারে ভাগ করে করে আইনটা জোর দিয়েছে সেই বিষয়গুলোর উপর। এই মহিলাদের যে সুরক্ষা, সেই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন। মহিলাদের সুরক্ষার জন্য আগেও বন্দোবস্ত ছিল, আগের আইনেও, কিন্তু এখন যে বন্দোবস্ত, যে বিধান দেওয়া হয়েছে, সেটা অনেক বেশি স্ট্রিনজেন্ট। যেমন যে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে কারোর সঙ্গে সহবাস করলে, এই ঘটনা প্রায়ই ঘটতো, তার জন্য শাস্তির বিধান দেওয়া হয়েছে। এবং বাচ্চাকে নিয়োগ করে, যেটা আগে আমি বললাম, সেটা হয়েছে। আর যেটা হয়েছে যে 18 বছরের কম বেশি
মহিলাকে, যাদেরকে আমরা চাইল্ড হিসেবে আইনের সংজ্ঞা অনুযায়ী ধরি, তাদের গণধর্ষণের ক্ষেত্রে এবং তাদের ধর্ষণের ফলে তারা যদি ভেজিটেটিভ স্টেজে চলে যায় বা মৃত্যুপ্রাপ্ত হয়, তাকে মৃত্যুদণ্ডের বিধান দেওয়া আছে। আর আরেকটা কথা যেটা বললেন যে ছিনতাইয়ের যে ছিনতাইয়ের ঘটনাটাই, এটা আইনে আমাদের অন্তর্ভুক্ত ছিল না। ওটা যদি কোনো ঘটনা ঘটতো তখন আমরা চুরির মধ্যেই দেখতাম, কিন্তু সেটা ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তাতেও শাস্তির বিধান রাখা হয়েছে নতুন আইনে। আচ্ছা, আর যৌন নির্যাতিতা তার যে বাড়িতে গিয়ে বয়ান নেওয়া যাবে এই ব্যবস্থা করা, কারণ অনেকেই ট্রমাটা থেকে বেরোতে পারে না। আমি চলে যাব সরাসরি আমাদের অধ্যাপক অতিথির কাছে। আমি আপনাকে জিজ্ঞেস করবো জয়ন্তবাবু, এই যে ট্রমা থেকে না বেরোতে পারার জন্য বহু মহিলার ঠিক সময়ে অভিযোগ করতেই পারেন না, এবং যখন তিনি বেশ কয়েক বছর বাদে হয়তো অভিযোগ করতে গেলেন, তখন তাকে বলা হয় যে এতদিন কোথায় ছিলেন, এখন কেন এই অভিযোগ এতদিন বাদে আসছে, মানে আপনার এর নেপথ্যে অন্য কোনো অভিসন্ধি আছে। ফলত এই মামলাটা অনেকটা লঘু হয়ে যেত। অনেক সময় দেখা যেত যে প্রতিপক্ষের যে উকিল বন্ধু আছেন তিনি হয়তো এই বিষয়টাকেই এমফাসিস করছেন যে তিনি কেন এত দেরি করলেন। এই যে একটা ভিকটিম কার্ড খেলার সুযোগ দেওয়া হতো, সেইটাকে কি থামানোর জন্যই এই ধরনের আইন এলো, নাকি এই আইনের আরো অনেক সারবত্তা অন্যরকম? এই জিনিসটাকে আসলে দেখা হয়েছে সামাজিক সম্মান বোধ হিসেবে। নারীদের যে একটা সম্মান, সেই সম্মানটা এই জায়গাতে যে ভিকটিমাইজ করা হচ্ছে, যে ভিকটিম হিসেবে ওনাকে একটা পুলিশ স্টেশনে যাওয়াটা হচ্ছে আজকের দিনে বা গত ইয়েতেও আমরা দেখতে পেয়েছি যে সবাই একটু আড়ালেই থাকতে চায়, পুলিশ স্টেশনে কেউ যেতে চায় না। তারপরে যাওয়ার পর একটা মানে সিচুয়েশনাল ওই জায়গাটার পুলিশ স্টেশনের যে একটা আবাহবিক পরিবর্তন, সেই জায়গাতে অনেকেই মুখ খুলতে চায় না, অনেক কিছু বলতে চায় না। তো সেই জায়গাতে ওই জিনিসটাকে মাথায় রেখেই মানে একটা সাইকোলজিক্যাল ট্রমাটিক সিচুয়েশনটাকে, ব্যারিয়ারটাকে কাটানোর জন্য এই জিনিসটাকে ইনভলভ করানো হয়েছে। সেটা হচ্ছে একটা স্পেসিফিক মানে সাধারণভাবে বোঝার মতন ব্যাপার যে এই আইনটা পুলিশ নিজে ওর বাড়িতে গিয়ে একটা কমফোর্ট জোনে ও ভিকটিম থেকে সব কিছু জানতে পারবে, বুঝতে পারবে, যার কারণে একটা ভিকটিমও নিজের মতন করে উনি পুরোটা সিচুয়েশনকে বক্তব্য হিসেবে বলতে পারবেন। সেই জন্যেই এই জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয়েছে এই আইনটাতে। আর তার উপরে আরেকটা জিনিস যেটা, যে ম্যাজিস্ট্রেট এর কাছে বয়ান দেওয়া, মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দেওয়া। এখন ব্যাপারটা হচ্ছে যে একজন পুলিশ মেল অফিসারের সামনে একজন ভিকটিমের ওই বয়ানটা দিতে একটা আনকমফোর্ট জোন তৈরি হয়। সেই জায়গাটাকে, ব্যারিয়ারটাকে কাটানোর জন্যেই এই প্রাধান্যটা দেওয়া হয়েছে এই আইনে। এই দুটো জিনিস হচ্ছে এটা কত সময়ের মধ্যে করতে হবে, এরকম কোনো নির্দিষ্ট সময়সীমা কি দেওয়া আছে? হ্যাঁ, নির্দিষ্ট সময়সীমা ওইখানে আছে, কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের মানে সিচুয়েশনাল ইনফ্রাস্ট্রাকচার সব জায়গাতে, রিমোট এরিয়াতে একরকম। তো ওই জায়গাটা বুঝে আমাদেরকে যতটুকু সম্ভব সেই জায়গাতে একমাত্র পুলিশ অফিসিয়ালরাই বলতে পারবেন যে কতটুকু সময়ের মধ্যে ওনারা সব কিছুকে, একটা সিরিয়াসনেস অফ ক্রাইমের ব্যাপার থাকে, সিরিয়াসনেস অফ ক্রাইমের ব্যাপার থাকে। আর আমরা প্রথম থেকেই শুনে আসছি যে হেইনাস অ্যান্ড রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেসেস। তো ওই জায়গাতে কোন মানে অপরাধটাকে রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেস হিসেবে আমরা মানব আর সেটার উপর প্রাধান্য দিয়ে অবিলম্বে ব্যবস্থাপনা গ্রহণ করব, সেটা হচ্ছে ব্যাপার। তো সেই জায়গাতে 90 দিনের একটা গল্প আছে, কিন্তু কথাটা হচ্ছে 90 দিনটা আলটিমেট নয়। তো সেই জায়গাতে ম্যাজিস্ট্রেটের রোলটা অনেক বেশি। সেই জায়গাতে আই থিঙ্ক অনুভব আর একটু বেশি বলতে। আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে যাব এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে, যে এই যে রিমোট এরিয়া, একটু ক্ল্যারিফাই করছি। হ্যাঁ, এই যে রিমোট এরিয়া, আপনি কাজ করেছেন রিমোট এরিয়াতে, মূল কি বাধা আপনাকে ফেস করতে হয়েছে, এবং সেটা কাটানোর জন্য এই নতুন আইনে পুলিশ কি পদক্ষেপ নিতে পারে? নতুন আইনের 183 BNSS ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে বলা আছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল 24 ঘন্টা বলা আছে, ওই ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে, উনি ওটা রেকর্ড করবেন। বাকি উনি যেটা বললেন যে মহিলা ম্যাজিস্ট্রেটের দ্বারা ওটা রেকর্ড হবে, এবং মহিলা ম্যাজিস্ট্রেট যদি না থাকে তাহলে কোনো মহিলার উপস্থিতিতে ওটা
রেকর্ড করতে হবে। সিমিলারলি যদি মেডিকেল এক্সামিনেশন ক্ষেত্রেও তাই বলা আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। কিন্তু যেটা আপনি বললেন যে রিমোট এরিয়াতে এই অসুবিধাটা আছে, সেই জন্যই আমার মনে হয় 24 ঘন্টা কি 48 ঘন্টা এরকমভাবে বেঁধে নেয় যে যত তাড়াতাড়ি সম্ভব এই কথাটাই বলা আছে। আচ্ছা, একটা নিয়ম ছিল আগে যে 6টার পর গ্রেপ্তার করা যাবে না, বিশেষ করে মহিলাদের, সন্ধ্যে 6টার পর, মহিলাদেরই মূলত। সেই আইন কি এখনো বলবৎ থাকছে? হ্যাঁ, এখনও ওটা আছে যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বিশেষ কোনো কারণ ছাড়া, কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারা যাবে না। সেক্ষেত্রে এখানে আরও প্রভিশন আছে যে কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিয়ে মহিলার দ্বারা তাকে গ্রেপ্তার করতে হবে। আচ্ছা, হ্যাঁ, কারণ অন্যায় করে গা ঢাকা দেওয়ার জন্য তো একবেলা তাহলে সে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশ। আমরা সম্প্রতি দেখছি যে প্রচুর গণপিটুনির ঘটনা আমাদের সামনে আসছে এবং সাইবার অপরাধ। এখন আমরা অনেকে মজা করে বলি যে এখন আর পকেটমার দেখতে পাওয়া যায় না, সব ডিজিটাল পকেটমার হয়ে গেছে। তো এই যে অনেকেরই যারা শুনছেন আমাদের শ্রোতা বন্ধুরা, তাদের মধ্যেও আমি জানি যে কারো না কারোর এরকমভাবে অনলাইনে টাকা চুরির ঘটনা ঘটেছে। কারণ এটা এত বেশি ঘটছে যেটা আটকানো যাচ্ছে না, সামাল দেওয়া যাচ্ছে না, এবং এটা টাকাটা সবসময় আটকে রেখে ফেরত দেওয়াও সম্ভব হচ্ছে না। সাইবার অপরাধকে আনা হয়েছে নতুন এই আইনে অপরাধ হিসেবে, যেটা একদম অন্যভাবে ট্রিট করা হতো, সেটার জন্য বেশ কিছু বিধিনিষেধ তৈরি হয়েছে। গণপিটুনির জন্য আইন এসেছে, গণপিটুনির জন্য যে মানে কোনো মানুষ মারা যাক বা না যাক, আহতও যদি হয়, অপরাধী শাস্তি পাবেন। ধরা যাক আমি কোনোভাবে গণপিটুনির শিকার, কি করব আমি, আমার প্রধান কাজ কি হবে, এবং আমাকে যারা ঘিরে ধরে মারলো তারা কি শাস্তি পেতে পারে, এটা যদি আপনারা দুজন একটু ক্লিয়ার করেন। এক হচ্ছে অভিযোগ জানানোর অন্যান্য কেসেও যে পদ্ধতি আছে, এক্ষেত্রেও সেই একই পদ্ধতি আছে। যে নতুন আইনে সংশোধন হয়েছে যে যে কোনো থানাতে অভিযোগ জানানো যাবে বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমেও জানানো যাবে, সেই পদ্ধতি একই আছে, এর কোনো পরিবর্তন নেই। কিন্তু গণপিটুনির জন্য আলাদা করে কোনো আইন ছিল না। গণপিটুনির জন্য যে পরিণতি হতো সেই ধারাতেই কেস হতো। কিন্তু এই গণপিটুনিতে ওই মার্ডার কেসের সঙ্গে এটা যুক্ত করা হয়েছে এবং তার শাস্তির বিধান আছে। এবারে নেক্সট যেটা সাইবার ক্রাইমের কথা আপনি বললেন, সে তার জন্য আলাদা একটা আইনই আছে, যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট। সাইবার সংক্রান্ত যা মামলা হয় ওতে হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি ওই অভিযোগের কোনো একটা অংশ এই নতুন যে আইন আছে ভারতীয় ন্যায় সংহিতা সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তাহলে সেই ধারাও যুক্ত হবে। একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, যেমন 67(b) একটা ধারা আছে, যে পর্নোগ্রাফি কোনো যদি নুড পিকচার আপলোড করা হয় কারু, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সেটা আমাদের ক্রাইম এগেনস্ট উমেনের যে বিভিন্ন ধারা আছে ভারতীয় ন্যায় সংহিতা, সেই ধারাগুলিও যুক্ত হবে। মানে সোজা কথায় ওই যে এডিট করে, ছবি এডিট করে একজন মহিলাকে হেনস্থা করা হচ্ছে, তার অন্য একটি ধরের সঙ্গে তার মাথা জুড়ে যেভাবে সাইবার মানে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তার জন্য আলাদা করে আইন এসেছে। এবার ধরুন আমি যেটা বলছিলাম, যে প্রশ্নে ছিলাম, আমি আবারও এই প্রশ্নটা নিয়েই আপনার কাছে যাব জয়ন্তবাবু, যে আমি গণপিটুনির শিকার, উনি বলেছেন যে আমি কিভাবে অভিযোগটা করতে পারি। এবার আমি আপনার কাছে জানবো যে যারা আমাকে ঘিরে ধরে মারলে তাদের শাস্তি কি হবে? দেখুন, তাদের শাস্তি যেরকম আইনে দেওয়া আছে সেই হিসেবে একটা স্টেপ বাই স্টেপ পুলিশ ওটার উপর অ্যাকশন নেবে, তারপর ওদের অ্যারেস্ট হবে, সেই ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে দিয়ে যাবে, যে কতটা সত্যি কতটা মিথ্যে, কে করেছে, সব কিছুটা নির্ভর করছে যে কমপ্লেন করছে ওর মেডিকেল এক্সামিনেশনের উপরে। সো ওনার মেডিকেল এক্সামিনেশনের উপরে যে পিটুনিটা কি একেবারে টেন্স টু মার্ডার না কোন পর্যায়ে ছিল, সেই হিসেবেই ওইটাকে কিন্তু মার্ডারের সঙ্গে কানেক্ট করা হয়েছে। ওইটা এরকম নয় যে হাত পা ভেঙে দিল তারপর এরকম একটা গ্রিভিয়াস হার্টের অপশানে গেল। এরকমও হতে পারে যে হয়তো দেখুন এরকমই জায়গায় হিট করলো যেটা টেন্স টু কালপেবল হোমিসাইড। সো ওই জিনিসগুলো পুরোটা ইনভেস্টিগেটিভ অ্যাসপেক্ট,
ওটা আমি ওই রকমভাবে যদি ডাইরেক্টলি বলতে যাই সেরকমভাবে বলাটা ঠিক হবে না। ঠিক হবে না। তো ওটা পুরোটাই ইনভেস্টিগেশনের উপরে নির্ভর করে, যেরকম অপরাধ সেই সেই অনুযায়ী সেই শাস্তির হিসেবে বিধান হবে। ওটার সঙ্গে কানেক্ট হবে। আপনি আর সাইবার অপরাধ নিয়েও বলছিলেন যে তার কি শাস্তির বিধান হতে পারে? হ্যাঁ, সেইভাবে এইবার আসি সাইবার অপরাধের ব্যাপারটা এইখানে যেটা দেওয়া হয়েছে হুম। সেটা পুরোটা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম যেটা হুম। সেটার হিসেবেই এটাকে ভালোভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। হুম। সাক্ষ্য অধিনিয়মের হিসেবে এখন আপনার ব্যাংক থেকে টাকাটা চলে গেছে, কিভাবে চলে গেছে সেই প্রসেসটাকে ধরতে গেলে, মানে যে করেছে ওকে ধরতে গেলে আপনাকে ইনভেস্টিগেশন প্রসেসটাকে পুরোটাকে ফলো করতে হবে। হুম। সেই ইনভেস্টিগেশন প্রসেসটাকে পুরোটাকে ফলো করার জন্যে আপনাকে সাক্ষ্যটা কিভাবে তৈরি করবেন, তারপরে সাক্ষ্যটাকে কিভাবে রক্ষা করবেন, সেটা হচ্ছে মেইন এই তিনটে আইনের ক্ষেত্রে। যে আপনি সাক্ষ্যটাকে যদি সব প্রপারলি প্রিজার্ভ না করতে পারেন, রক্ষা না করতে পারেন, কারণ সাইবারের একটা মূল জিনিস হচ্ছে টেকনোলজি দিন বা দিন চেঞ্জ হচ্ছে। তো এত ফাস্ট চেঞ্জ হচ্ছে আমরা কিন্তু টেকনোলজিকে ধরে রাখতে পারবো না। সো আমার যে সাক্ষ্যটা আজকে প্রাধান্য পাচ্ছে কালকে ওটা প্রাধান্য না পেতে পারে, সেইখানে হচ্ছে প্রবলেমটা। এই আইনটাতে ওই জিনিসটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে যে যখন সাক্ষ্যটা আনা হচ্ছে সেই সময়কার হিসেবেই ওই সাক্ষ্যটাকে প্রাধান্য দিয়ে ওটাকেই প্রিজার্ভ করা প্রপারলি। মানে সেইভাবে যদি প্রিজার্ভ না করা হয় তাহলে ওই সাক্ষ্যটা আর পরে কোনো কিছুতে কাজে আসবে না। ওই রকমভাবে মানে এটাকে একটা বলতে পারি যে সাক্ষ্যটাকে টেম্পার করার একটা প্রবণতা সবসময় নষ্ট থেকে, করে দেওয়া। হ্যাঁ, নষ্ট করার প্রবণতা সবসময় থাকে। তো সেই জায়গাতে এই আইনটা খুবই দরকার ছিল। আর স্যার যেটা বললেন ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের কথা, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টটা একটা টাইম পর্যন্ত লিমিটেড। এটা মানে আপনাকে প্রপারলি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে পৌঁছবে না যে যেটাতে যে অপরাধী সে সম্পূর্ণভাবে অপরাধে ওটাতে শাস্তি পাবে। ওইটাতেও ওই রকমভাবেই একটা লিমিটেশন করা আছে যে ওটা একটা স্পেসিফিক অ্যাসপেক্টের উপরে। ওটার যে এই আইনটা যে 2000-এ এসছিল, 2000-এ এই ইনফরমেশন টেকনোলজি এসছিল, তারপরে 2008-এ অ্যামেন্ডেড হয়েছিল। সো সেইখানে অবজেক্টিভ আর প্রিএম্বল ওটা যদি আমরা দেখি সেটা কিন্তু করা হয়েছিল কর্পোরেট সেক্টরকে মাথায় রেখে, সেটা সাধারণ মানুষকে মাথায় রেখে করা হয়নি তখন। তো সেই জায়গাতে একটা অবজেক্টিভের ডিফারেন্স আছে ওইখানে। আর নতুন আমাদের ইনফরমেশন টেকনোলজির জন্য আরেকটা আইন এসছে, সেটা হচ্ছে 2023-এই, এই তিনটে আইনের পরপরই এসছে। সেটা হচ্ছে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট। আচ্ছা, সেই আইনটা হচ্ছে এইটার সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজ করবে, কিন্তু ওইটাতে আরেকটা জিনিস আছে যেটা আমরা ওই লটার রুলসটা এখনও আসেনি। সেই রুলসটা আসলে আমরা প্রপারলি বলতে পারবো যে এইটা কতটুকু আমাদের জন্যে অ্যাপ্লিকেবল হবে। কারণ একটা সাধারণ লোক, ওর পকেট থেকে 2000 টাকা চলে গেল, আমি 2000 টাকা কেয়ার না করতে পারি, ওর জন্য অনেক কিছু, একটা সাধারণ লোকের জন্য অনেক কিছু 2000 টাকা। তো এই জায়গাতে মানে ওই যে গ্রেভিটি অফ অফেন্স, মেরিট অফ অফেন্স, যেগুলো হচ্ছে মানে মেইন টার্মিনোলজি হিসেবে আমরা ভাবি, সেই জায়গাটা বিচার করাটা আমাদের পক্ষে, যে এটা এনফোর্সমেন্ট এজেন্সি ডিল করে ওনাদের ওটা ভাবনা নিয়ে থাকতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে প্রপার এই এভিডেন্স কালেকশনের জন্য যে ট্রেনিংটা করানো, সেই ট্রেনিংটা খুব দরকার। কারণ আমরা আইন মানে প্রযুক্তিবিদ্যার হিসেবে সেইভাবে কিন্তু ট্রেনিং সব পুলিশ স্টেশনে পৌঁছানো সম্ভব নয়। সেই আবার রিমোটের গল্পটা চলে আসছে। সেই জায়গাতে আমরা মানে এজেন্সি বলতে পারি, এক্সপার্ট বলতে পারি, কিন্তু আমরা কি সত্যিই সেইভাবে আইটি ইকুইপড কান্ট্রি হিসেবে এখনো পর্যন্ত হতে পেরেছি? একটা মানে টার্ম আছে ডিজিটাল ডিভাইড বলে, সেই ডিজিটাল ডিভাইডটাকে, ব্যারিয়ারটাকে কি আমরা ভাঙতে পেরেছি? তাহলে এই যে ক্রাইমটা, সাইবার ক্রাইম তো আনলিমিটেড, মানে যে কোনো জায়গায় বসে যে কোনো লোক করে দিচ্ছে। সেই
হিসেবে আমরা কত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। আমরা তো এরকম নয় যে এখন ক্রাইমটা হলো, তার 2 মিনিট বাদে আমি ট্র্যাক করে বার করে নিলাম কোথা থেকে ক্রাইম হলো। সেই পরিস্থিতিতে আমরা এখনো পৌঁছতে পারিনি। হ্যাঁ, আমাদের জন্য সাইবার ক্রাইম ইউনিট ক্রিয়েট করা হয়েছে, প্রতি মুহূর্তে ওদেরকে ট্রেনিং করানো প্রত্যেক হচ্ছে, কমিশনার একটা থানা দেওয়া হয়েছে। সব কমিশনে একটা থানা দেওয়া হয়েছে। বাট ও থানা, একটা থানা এতটা এরিয়া জুড়ে এতগুলো লোকের, আর এটা এরকম ক্রাইম হয়ে গেছে, ওই যেরকম আপনি বললেন যে ডিজিটাল পকেট মার তো প্রতি মুহূর্তে পকেট মার করে যাচ্ছে। সেই হিসেবে ওইটাকে মানে খুবই ভালোভাবে এখানে দেওয়া হয়েছে, কিন্তু কতটা ইমপ্লিমেন্ট হবে সেই হিসেবে আমার একটু রিজার্ভেশন আছে। আচ্ছা, বেশ। আমরা এই যে আইনের নবজাগরণ, সেটা নিয়েই কথাবার্তা বলছি, বিভিন্ন আইন নিয়ে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে এই আইনে, বিশেষ করে আমি আবারও অনুপবাবুর কাছে যাব, যে ধর্ষণ, তার যে আইন ছিল, বিশেষ করে নাবালিকা ধর্ষণ, একটা বিরাট চেঞ্জ এসেছে নতুন আইনে। এমনকি বলা হচ্ছে যে 18 বছরের ওপরে না হলে যেখানে আমরা দোষী সাব্যস্ত করে কড়া শাস্তি দিতে পারতাম না, শাস্তি লঘু হয়ে যেত, সেই লঘু শাস্তি তুলে দেওয়া হয়েছে। 18 বছরের নিচেও যদি কোনো পুরুষ এই কাজ করে থাকে, তাহলেও কিন্তু তাকে ওই সমানভাবে দেখার একটা দাবি এই আইনে উঠে এসেছে। এবং নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে কিন্তু আইন খুব কড়া হয়েছে। এই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন যে কি নতুন আইনে এলো। ভারতীয় ন্যায় সংহিতার 63 নম্বর ধারা অনুযায়ী 18 বছরের কম বয়সী নিজের স্ত্রীর সঙ্গেও যদি যৌন সংযোগ করে, তাহলেও সেটা শাস্তিযোগ্য অপরাধ, যেটা আগে ছিল না। আগে বলা ছিল যে 15 বছর কম হলে। এছাড়া মানে নাবালিকা বিয়ের ক্ষেত্রেও কিন্তু এটা হালকাভাবে একটা অ্যালার্ম দিয়ে গেল। এছাড়া ধারা 70(2) অনুযায়ী 18 বছরের কম মহিলা গণধর্ষণের শিকার হলে, বা 65 নম্বর অনুযায়ী 12 বছরের কম বয়সী বা এই ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান পর্যন্ত রাখা হয়েছে। এক্ষেত্রে খুব কড়া আইন আছে এবং তার শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া 144 নম্বর ভারতীয় ন্যায় সংহিতা ধারা অনুযায়ী মানব পাচারের অপরাধেও শাস্তি বৃদ্ধি করা হয়েছে। এবং এই যে অর্গানাইজড ক্রাইম নতুন একটা আইনের ধারা যুক্ত হয়েছে, সেই অর্গানাইজড ক্রাইমের মধ্যে অন্যান্য যে সমস্ত অপরাধের ঘটনা আছে, এই মানব পাচারটিকেও তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তার জন্য কঠোর শাস্তির বন্দোবস্ত করা হয়েছে। বেশ, মানব পাচারের কথাটা বলেই দিলেন অনুপবাবু, আমি আসছিলাম সেই প্রশ্নে। আমি এর পরের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে পরিবেশ দূষণ। আমাদের ভারতবর্ষের পরিবেশ দূষণের মাত্রা অতিরিক্ত, আমরা জানি। মানে একটা সময়ের পর তো দীপাবলির পর বড় বড় শহরে, বিশেষ করে দিল্লির মতো শহরে, লোকে বেড়াতে যেতেও ভয় পায়, যে এই সময় তাদের এয়ার কোয়ালিটি যেটা আমরা বলি সেটা খুব খারাপ, বাতাসের মান, এবং কোনোভাবেই শব্দবাজি পোড়াবেন না আমরা যতই বলি, সেটা সম্ভব হচ্ছে না। এবং তার পরিবর্তে যে নতুন বাজিগুলো আসছে, সেই বাজিগুলো হয়তো শব্দ কম, কিন্তু তাতে পলিউশন অনেক বেশি। ফলত এই যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, ইভেন গঙ্গা পলিউশন, এমনকি গঙ্গা দূষণ, এটাকেও নেওয়া হয়েছে আইনের মধ্যে। পরিবেশ দূষণ রুখতে যে নতুন নতুন আইন এসেছে, সেগুলো যদি একটু আমাদের জয়ন্তবাবু বুঝিয়ে বলেন। পরিবেশ দূষণ রুখতে নতুন আইন আমরা বলতে পারি, বাট আমার যেটা ব্যক্তিগত মত যে এটা আমাদের কাছে ছিল। আমরা এটা আজকে থেকে নয়, 1970 থেকেই আমরা এটা ছিল, যে ওয়াটার অ্যাক্ট, এয়ার অ্যাক্ট, হ্যাঁ, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, সবগুলো নতুন নতুন স্পেশাল লেজিসলেশন হিসেবে ছিল। সেই ব্যাপারটা হচ্ছে এতটা সময় পেরিয়ে গেছে, কিন্তু আমরা ওইগুলোকে কখনো সেইভাবে প্রাধান্য দিয়ে বিচার করিনি। সেই জন্যেই এই আইনটাতে নতুনভাবে ওটাকে দেখানো হয়েছে, যাতে আমরা ওটাকে বিচার করি। কারণ আজকের দিনে আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস যেটা বায়ু দূষণটা এরকম পর্যায়ে চলে যাচ্ছে যে আমাদের প্রতি মুহূর্তে ডাক্তারের সম্মুখীন হতে হচ্ছে। সেই জায়গাটাকে মাথায় রেখেই ওই পুরনোটাকেই নতুন রূপ দিয়ে একটা দেখানো হয়েছে এইখানে। এটা পাবলিক নিউসেন্সেরই একটা পার্ট। তাহলে ওইখানে ব্যাপারটা পুরোটাই এনফোর্সমেন্ট এজেন্সির হাতেই রাখা হয়েছে, যে ওনারা কিভাবে ওটাকে ইমপ্লিমেন্ট করবেন। এখন কথাটা হচ্ছে, আমি আমার বাড়িতে পটকা ফটাচ্ছি,
কটা পটকা ফোটাবো যদি এনফোর্সমেন্ট এজেন্সি ডিক্লেয়ার করে একটা নির্দিষ্ট টাইমে, তাহলে ওইটাকে কন্ট্রোল করার একটা মেকানিজম ব্যবহার করা যেতে পারে। সেই মেকানিজমটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, সেই মেকানিজমটা কিন্তু এখানে নেই। তো সেই হিসাবে দেখুন, আইন তো এসে গেছে, এখন কথাটা হচ্ছে সবটা পুরোটাই আমাদের উপর অ্যাপ্লিকেবল, আমাদেরকে রেগুলেট করতে হবে। এখন আমি যদি সামঞ্জস্য রেখে সেইভাবেই পরিবেশটাকে যাতে দূষণমুক্ত রাখতে পারি সেইভাবেই জিনিসটাকে করি, প্লাস্টিক ব্যবহার সেইভাবে বলতে গেলে এগুলো আমাদের জন্য আজকের দিনে একটা বড় ধরনের রূপ নিচ্ছে দিন বা দিন, যেটার জন্য বড় ইস্যু, যেটা এখন সবাই বলছে ক্লাইমেট চেঞ্জ ইস্যু, যার কারণে সব কিছুতেই একটা হচপচ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। আমাদের পরিবেশকে রক্ষা করো সেই নিয়ে অনেক আলোচনা সব জায়গাতেই, কিন্তু আসলে যে জায়গাতে ইমপ্লিমেন্টটা হবে সেই ইমপ্লিমেন্টটাকে ধরার জন্যই এইখানে এটাকে দেওয়া হয়েছে, প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, তো ডক্টর ঘোষের কথা রেস্টে আমি একটা কথা বলতে চাই, যে আমাদের যেমন পুরনো আইনের দিক থেকে কিছু দুর্বলতা ছিল বা সীমাবদ্ধতা ছিল, তেমনি আইনের প্রয়োগের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা ছিল। আচ্ছা, নতুন আইনে চেষ্টা করা হয়েছে যে একদিকে যেমন আইনের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলোকে কাটিয়ে ওঠার, আবার প্রয়োগের যে কিছু সীমাবদ্ধতা ছিল সেগুলোকেও কাটিয়ে তোলার জন্য ল এনফোর্সিং এজেন্সিস, আইন প্রয়োগকারী সংস্থাকেও যেমন কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, আবার কিছু অব্লিগেশন, কিছু বাধ্যবাধকতারও সৃষ্টি করা হয়েছে, যাতে করে এই আইনের যে নাগরিক সেবা তারা এটা পেতে পারে এবং তাদেরকে দক্ষ করতে পারে। বেশ, এই কথার রেশ ধরেই আমার পরের প্রশ্ন থাকবে আবারও আপনাদের দুজনের কাছেই। নাগরিক সুরক্ষা আইন, আমরা বারবারই এটা নিয়ে খুব আলোচনা করছি যে এই যে নতুন আইন এসেছে তার একটা অন্যতম বিভাগই হচ্ছে নাগরিক সুরক্ষা আইন। কি ধরনের সুরক্ষা পেতে পারে নাগরিক? কোন সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে? কিছু সংশোধন করা হয়েছে, কিছু ধারা, কিছু বাতিল করা হয়েছে, কিছু যোগ করা হয়েছে। একটু যদি ওভারঅল আমাদের বুঝিয়ে বলেন যে এই নাগরিক সুরক্ষা আইনটা কি, আমরা কিভাবে এতে লাভবান হব। প্রথম যদি অনুপবাবু বলেন, তারপর আমি আবারও জয়ন্তবাবুর কাছে যাব। নাগরিক সুরক্ষা মূলত আইনের ধারা অনুযায়ী তাদেরকে বিচার, জাস্টিস পাওয়া না, তাদেরকে বিচার দেওয়া। এই বিচার যদি সঠিকভাবে দেওয়ানো যেতে পারে, যেমন আইনের যে দুর্বল দিকগুলি ছিল সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য যদি নতুন ব্যবস্থা করা যায় সেটাও ন্যায় দেওয়া যাবে। আবার প্রয়োগকারী যে সমস্ত সংস্থা ছিল যাদেরকে আমরা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের স্টেক হোল্ডার বলি, তার মধ্যে পুলিশ আছে, বিচার বিভাগ আছে, আবার লয়ার আছে, পাবলিক প্রসিকিউটরি হোক আর ডিফেন্স লয়ার হোক, তাদেরকে এফিসিয়েন্ট করা, তাদেরকে বিচারটাকে ত্বরান্বিত করে এই ন্যায় পাওয়ানোর বন্দোবস্ত আছে। যেমন একটা উদাহরণ, যে এই যে এফআইআর করার যে সিস্টেমটা আগে ছিল, যেটাকে আমরা আগের ভাষাতে বলতাম জিরো এফআইআর, সেই টার্মিনোলজিটা এখন ইউজ হচ্ছে না, কিন্তু যে কোনো জায়গায় যে কেউ গিয়ে এফআইআর করতে পারছে, তাতে একদিকে যেমন তার হ্যারাসমেন্ট করছে, তেমনি সে সঙ্গে সঙ্গে বিচারটা পাচ্ছে, আগে যেটা সম্ভব ছিল না। এইভাবেই তারা ন্যায় পাবে। আর একটা বিচার বিভাগকে দক্ষ করার জন্য, এফিসিয়েন্ট করার জন্য তাদেরকে টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে যে এতদিনের মধ্যে চার্জ ফ্রেম করতে হবে। আমি একটু এখানে আপনাকে কেটে আরেকটি প্রশ্ন করব এই প্রেক্ষিতেই, আবারও ওই উত্তরেই ফিরবো, যে এই যে আপনি বললেন না যে একটা যে কোনো জায়গায় এফআইআর করতে পারবে। আগে একটা নিয়ম ছিল যে আমার যদি নির্দিষ্ট অঞ্চলে চুরি হয় আমাকে সেই থানার আন্ডারেই গিয়ে একটি এফআইআর করতে হবে। সেই নিয়ম কি এখন আর থাকছে না? যদি একটু ক্লিয়ার করেন আমাদের। হ্যাঁ, সেখানে তো থাকছেই। এটা ধরুন আমার চুরি হলো কোনো একটি বিষয় ধর্মতলায়, আমি কি ধর্মতলায় যে থানা, যে অঞ্চল সংলগ্ন থানা, সেখানে গিয়েই আমাকে অভিযোগ করতে হবে, নাকি আমি যদি সেই চুরিটি বুঝতে পারি ধরা যাক গড়িয়াতে গিয়ে, আমি গড়িয়া থানাতেও এই অভিযোগ করতে পারি? সেটা যদি একটু পরিষ্কার করে বলেন। সাধারণভাবে আইন অনুযায়ী যে এলাকায় ঘটনা ঘটেছে সেই থানাতেই রিপোর্ট করার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, যেমন আমি বাসে চললাম, ট্রেনে চললাম, এক জায়গায় ঘটনা হলো, এই বিভিন্ন কারণে বা যে জায়গায় আমার ঘটনাটা ঘটেছে সেই জায়গায় গেলে আমার থ্রেট আছে, এই বিভিন্ন অসুবিধার কথা মাথায় রেখেই এই আইনটা করা হয়েছে, যাতে করে যে কোনো জায়গায় রিপোর্ট করলে এই একটা এফআইআর হতে পারে। তার মানে এখন আমি গড়িয়াতে গিয়েও রিপোর্ট করতে পারি। বেশ, কিন্তু আবার যেহেতু সাধারণ আইন হচ্ছে যে যে জায়গায় ঘটনা ঘটেছে সেইখানেই রিপোর্ট করতে হবে, পরবর্তীকালে ওই প্রসেস অনুযায়ী সেই এফআইআরটা প্রাথমিক অ্যাকশন নিয়ে হোক বা না নিয়ে হোক,
সেটাকে পাঠিয়ে দিতে হবে, যাতে করে মূল তদন্তটা সেখানে হয় হুম। এবং তদন্ত করার পরে যেটা চার্জশিট হবে সেই চার্জশিটটাও কনসার্ন কোর্টে পৌঁছয়। বেশ। এটাই হলো সাধারণ আইন। আচ্ছা, আপনি ওই নাগরিক সুরক্ষা আইন নিয়ে বলছিলেন, সেখানে এই বিষয়টি ছিল। সেটি নিয়ে যদি আরো একটু কিছু বলেন যে কি কি সংশোধন হলো, কি কি নতুন করে এলো এই সুরক্ষা আইনে? সংশোধন বলতে আমার নজরে যেটা মনে হয়েছে যে বৈজ্ঞানিক পন্থা এবং ইলেকট্রনিক ডিভাইসেস প্রয়োগ। এক হচ্ছে যদি দেখা যায় সমন জারি, সমন জারিটা ইলেকট্রনিক্স মাধ্যমে করা যাবে, ওয়ারেন্ট এক্সিকিউশন নয়। আর সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা বিচার ব্যবস্থা চলাকালীন, এমনকি কিছু ব্যবস্থা আছে যে আসামিকেও জিজ্ঞাসাবাদ ওই ইলেকট্রনিক্স মাধ্যমে করা যাবে। এতে করে যেমন সাক্ষী অনেক সময় আজকালকার যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুই বিশ্বায়ন হয়েছে, তার ফলে একজন সাক্ষী সে আমেরিকাও থাকতে পারে, অন্য জায়গায় থাকতে পারে। আমরা 2-4টে ঘটনা জানি যেখানে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তার সাক্ষ্য গ্রহণ করা, সেটাকে হয়েছে। আর টাইম লাইন, বিচার ব্যবস্থার টাইম লাইন বেঁধে, যেটা আগে কোনোদিন ছিল না। বিভিন্ন ধরনের আইন ছিল যেটাকে পুলিশকে অব্লিগেশনে ফেলে দেওয়া হয়েছে, তুমি যদি এটা না করো তোমার এই হবে। যেমন মহিলাদের ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে এফআইআর যদি না নেওয়া হয়, এই রকম একটা ধারা ছিল যে সেখানেও তাকে অভিযুক্ত করা হতে পারে। SC ST একটা এরকম একটা ব্যবস্থা ছিল, যদি এফআইআর না করা হয় তার বিরুদ্ধে এফআইআর হবে, যদিও কোর্টের অনুমতি নিয়ে এটা করতে হবে। তো সেইটাকে কোর্টকে কিছুটা অব্লিগেশনের মধ্যে, বাধ্যবাধকতার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যাতে করে তারা এই টাইমের মধ্যে তাদের কার্যটা সম্পাদন করতে পারে। এতেই করে আর হচ্ছে যেটা ইলেকট্রনিক্সকে ডকুমেন্ট হিসেবে গণ্য করা, তার যে এভিডেন্স অ্যাক্ট বর্তমানে যেটা হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, সেই সাক্ষ্য অধিনিয়মের 3 ধারাতে ওটাকে ডকুমেন্টের যে সংজ্ঞা ছিল, ইলেকট্রনিক্স যে ডিভাইস বা কমিউনিকেশন সিস্টেম আছে সেটাকেও ডকুমেন্টের অন্তর্ভুক্ত করা আছে। আবার ধারা 57 এবং 61 অনুযায়ী সেটাকে এই যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে বা কমিউনিকেশানগুলো আছে সেগুলোকে প্রাথমিক যে সাক্ষ্য হিসেবে তাকে অ্যাডমিসিবিলিটি করা হয়েছে। তার ফলে একদিকে যেমন শাস্তির, আমার মনে হয় শাস্তির সংখ্যাটা বা আনুপাতিক হারটা অনেক বাড়বে, আবার বিচার ব্যবস্থাটা তাড়াতাড়ি হবে, তৎপর হবে। আচ্ছা, তাতে করে আমার মনে হয় সাধারণ মানুষ এতে সুবিচার পাবে, ন্যায় পাবে। যেটা আপনি বারে বারে বলছেন যে ন্যায় কথাটা বলা হচ্ছে কেন, আমার মনে হয় টোটাল সিস্টেমটাই এমনভাবে করা হয়েছে যাতে করে যে সাধারণ মানুষের বিচার তাড়াতাড়ি পায়। একটা কথাতেই আছে যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। তো সেই অবস্থা থেকে আমার মনে হয় মুক্তি পাওয়া যাবে। বেশ। এই যে বারবার ন্যায়ের কথাটা আমি বলছি এবং আপনারাও বারবার বলছেন যে নাগরিককে সুরক্ষা দেওয়া হয়েছে, শুধুমাত্র তো নাগরিক নয়, মানে নাগরিকের মধ্যে তো অভিযুক্তও পড়ে, অভিযুক্তকেও সুরক্ষা দেওয়া হয়েছে এই আইনে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে যে আইন ছিল না, নিয়ম ছিল না, কোনো একটি অপরাধ সংঘটিত হলো, সন্দেহের বশে কেউ অ্যারেস্ট হলেন বা কাউকে গ্রেফতার করা হলো, এক বা একাধিক জনকে, দেখা যেত যে তারা আর কখনোই ওই অভিযুক্ত থেকে দোষী হয়ে যেতে তাদের খুব বেশি সময় লাগতো না। অভিযুক্ত এবং দোষী এই দুটোকে সাধারণ মানুষ আলাদা করতে পারতেন না। বহু সময় দেখা গেছে যে আদৌ হয়তো তিনি অভিযুক্ত হয়ে অ্যারেস্ট হয়েছেন কিন্তু দোষী নন, কিন্তু জনরোষের কবলে পড়েছেন বড় বড় অপরাধের ক্ষেত্রে। পরে দেখা গেছে তিনি দোষী নন, দোষী হয়তো অন্য কেউ। এই যে অভিযুক্ত মানেই দোষী নয়, এই কথাটা কিন্তু এই নতুন 3টি আইন বারবার বলছে, ছত্রে ছত্রে বলছে সুরক্ষা আইনের ক্ষেত্রে। কি কি সুরক্ষা অভিযুক্ত পেতে পারে এই আইনের মাধ্যমে? দেখুন, একটাই কথা যে অভিযুক্ত মানে দোষী নয়, সেই জিনিসটাকে প্রাধান্য যেখানে এখানে দেওয়া হয়েছে, সেইভাবে বিচার ব্যবস্থার যে মৌলিকীকরণ, হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এখানে দেখা হয়েছে, সেটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, প্রথমত অভিযুক্তের অধিকারকেও আরও শক্তিশালী করার জন্য নতুন আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম যদি আমি একটা বলতে চাই, সেটা হচ্ছে পছন্দের আইনজীবী বেছে নেওয়া অধিকার। সো ওই জায়গাতে আমাদের লিগ্যাল এইড সোসাইটি যেটা আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বলুন, সেন্টার বলুন আর লোকাল বলুন, সব জায়গাতেই এই জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমি অভিযুক্ত কি দোষী
সেটা তো পরে বিচার হবে। আগে আমাকে যে মানে আইনের আওতায় আনা হলো, পুলিশ আমাকে যে ধরে আনলো, সেই হিসেবে আমাকে ওটা জানানো যে আমাকে কেন আনা হলো, কি হিসেবে ধরা হলো। হুম। তারপরে আমার যদি কোনো কিছু থাকেও আমাকে উইদিন 24 আওয়ার্স আমাকে আমার পছন্দের আইনজীবীকে আমার ইয়েতে দেওয়ার জন্য আমার এই অধিকারটা কিন্তু ওইখানে খুব ভালোভাবে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা হয়েছে যে অভিযুক্তের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনা হলো, তাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির করা। সেটা আগেও ছিল, সেটা আবার নতুন করে এখন মানে ত্বরান্বিত করার যে প্রক্রিয়াটা, সেটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই জিনিসগুলোকে এখানে ধরা হয়েছে। বেশ, এই যে একটি নতুন আইন যে বিনা পরোয়ানায় যদি পুলিশ কাউকে গ্রেফতার করে, এটা অভিযুক্তকে জানাতেই হবে যে কিসের কারণে তাকে গ্রেফতার করা হচ্ছে। এই নতুন আইনও বোধহয় সংযোজিত হয়েছে আমাদের নতুন ব্যবস্থা। এটা বোধহয় আগেও ছিল, আরো জোর দেওয়া হয়েছে। আমি বারবারই এই আপনাদের দুজনের মধ্যে এমন একজনকে বেছে নিচ্ছি এবং কোনো প্রশ্নের ক্ষেত্রে আপনাকে বেছে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনি হয়তো উপযুক্ত মানুষ। ঠিক এর পরে যে প্রশ্নটি করব সেটির ক্ষেত্রে আমি প্রথমেই অনুপবাবুর কাছে যাব। এবং এই যে একটা বাংলা প্রবাদ আছে যে বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে নাকি 36 ঘা। তো আপনি নিজে একজন প্রাক্তন পুলিশ অফিসার, আপনি বড় পোস্টে ছিলেন এবং রিটায়ার করেছেন সেই পোস্ট থেকে। এই নতুন যে আইনগুলো এলো, এতে কি পুলিশ ছুলে 72 ঘা হয়ে যেতে পারে? মানে পুলিশের ক্ষমতা কি আরো বাড়লো? কি বলছেন? হ্যাঁ, পুলিশের দু একটা ক্ষেত্রে ক্ষমতা বেড়েছে বলেই সাধারণ লোক মনে করছে, হুম কিন্তু আমরা সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি না। হুম আমরা মনে করছি ক্ষমতাটা বাড়ানোর দরকার বলে মনে করেছে যারা আইন প্রণয়নকারী হুম সংস্থা, হুম এবং তাতে সাধারণ মানুষের উপকারের কথা ভেবেই। যেমন অ্যারেস্টের হ্যান্ডকাপ দেওয়ার ক্ষেত্রে হুম যে একটি প্রভিশন রাখা হয়েছে, আগে মাঝখানে সুপ্রিম কোর্টের কিছু গাইডলাইন্স ছিল, সেটা সার্কুলেট হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মাধ্যমে, হুম যে কাউকে হ্যান্ডকাপ পরানো যাবে না, কেননা তার বিচার শেষ হয়নি, তার দণ্ডপ্রাপ্ত হয়নি। সুতরাং তাকে যদি হ্যান্ডকাপ পরানো হয় তাতে সামাজিক মর্যাদা নষ্ট হবে, তার যে সংবিধানে যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার থেকে সে বঞ্চিত হবে। হুম এখানে কতকগুলো অপরাধ, হিনিয়াস ক্রাইমের অর্থাৎ কঠিন অপরাধের কথা বলা হয়েছে, সেখানে হ্যান্ডকাপ পরানো যেতে পারে দরকার হলে। যেমন ডাকাতি, মার্ডার, মহিলাদের প্রতি যে যৌন অপরাধ, নির্যাতন। এই সমস্ত ক্ষেত্রে বলা হয়েছে। এছাড়াও আরও কতকগুলো বলা হয়েছে রিমান্ড, পুলিশ রিমান্ডের ক্ষেত্রে, যেটা বহু চর্চিত বিষয়। আগে যেমন আসামিকে কাস্টডিতে নেওয়ার পর থেকে 15 দিনের মধ্যেই সর্বাধিক 15 দিন পর্যন্ত পুলিশ রিমান্ড নেওয়া যেত। পুলিশ রিমান্ড নেওয়ার উদ্দেশ্য কি? যে তার যে বিবৃতি দিচ্ছে, তাদের স্টেটমেন্ট দিয়েছে, সেটাকে ভেরিফাই করে কিছু মেটেরিয়াল, ফিজিক্যাল এভিডেন্স জোগাড় করা, যাতে করে এই আইনের অপরাধ প্রমাণে সাহায্য করে প্রসিকিউশনকে। সেটা দেখা গেছে আগে খুব অসুবিধা হতো। পরবর্তীকালে যদি অন্য একজনকেও আসামি ধরা পড়তো, সে একটা যদি কোনো স্টেটমেন্ট দিত, যদি বয়ান দিত, যেটা ক্রস ভেরিফাই করার দরকার, সেটা করার কোনো স্কোপ ছিল না, কেন ততদিনে তো তাকে 15 দিন পেরিয়ে গেছে, তাকে রিমান্ড নেওয়া যাবে না। সেই জন্য কঠোর অপরাধের ক্ষেত্রে যার পানিশমেন্ট 10 বছরের বেশি, তার 90 দিনের পর্যন্ত যাকে কাস্টডিতে রাখা যাবে, 60 দিনের মধ্যে নেওয়া যাবে। আবার তার থেকে কম শাস্তিযোগ্য অপরাধে 40 দিনের মধ্যে একসঙ্গে অথবা ভাগে ভাগে 15 দিন পর্যন্ত পুলিশ রিমান্ডে নেওয়া যাবে। এইটাই মূল যেটা ক্ষমতায়ন হয়েছে বলে, মানে জিজ্ঞাসাবাদের সময় আরো বাড়ছে। তাতে করে ক্ষমতায়ন হয়ে কিন্তু ইভেনচুয়ালি শেষমেশ ওটা কিন্তু জনসাধারণের উপকারই হচ্ছে, যাতে করে জনসাধারণ তার বিরুদ্ধে যে অপরাধ ঘটেছে তার ন্যায় পায়। বেশ, আমি এবার জয়ন্তবাবুর কাছে যাব। যে যখন শেরশাহ আইন প্রণয়ন করেছিলেন তার নিজের রাজ্য ব্যবস্থায়, তখন থেকেই কিন্তু সাক্ষ্য আইনকে খুব জোরদার করা হতো। তখন লোকে চুরি করতে ভয় পেত। আমরা ইতিহাস বইতে পড়েছি যে চুরি ডাকাতি ছিল না, এমনকি লোকে নাকি বাড়িতে দরজা খুলে রাত্রিবেলা ঘুমোতে পারতো।
চুরি ডাকাতির কোনো বিষয় ছিল না, কারণ আইন খুব কড়া ছিল। চুরি করলে হাত কেটে নেওয়া, ডাকাতি করলে পঙ্গু করে ফেলে রাখা, এরকম বিভিন্ন রকম নৃশংস বিধানও ছিল তাতে। এই যে ভারতীয় সাক্ষ্য আইন, এটা আবারও ফিরে এলো, কিন্তু তার বিধানগুলো এত নিষ্ঠুর নৃশংস হয়তো নয়। ধরুন আমি কোনো একটি মামলার সাক্ষ্য দেব, আমাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে, আমাকে কি কি মাথায় রাখতে হবে এই নতুন সাক্ষ্য আইনে, সেটা যদি আপনি একটু আমাদেরকে বলেন। সাক্ষ্য আইনের ক্ষেত্রে যেটা এখন দেখা হচ্ছে যে প্রযুক্তিবিদ্যাকে অবলম্বন করে আমি সাক্ষ্যটা ডিজিটাল, মানে আমাকে কোর্টে না গিয়েও আমি কিন্তু ওই সাক্ষ্যটাকে নিতে পারি। এখন একটা কোনো জায়গায় মার্ডার হলো, ইনসিডেন্টটাকে পুরোটাকে ভিডিও রেকর্ডিং থেকে আরম্ভ করে সব কিছু ওই প্রযুক্তিবিদ্যার সাহায্য নিয়েই কিন্তু করা যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু আগে ছিল না। সেই প্রযুক্তিবিদ্যার যে ব্যবহারটা, সেই ব্যবহারটা কিন্তু এখন খুব সেই জায়গাতে মানে হয়ে গেছে। যার কারণে কি হচ্ছে, আমাদের একটা ক্লজ ছিল যে রিফ্রেশিং মেমোরি, কারণ আগে তো সব কিছু খাতায় লেখা হতো, সবগুলো আবার সাক্ষ্য দিতে গেলেন 10 বছর বাদে, যখন ইনসিডেন্ট হয়েছে সব ভুলে গেলেন। স্বাভাবিক, ওটা সব মানুষের ক্ষেত্রেই সম্ভব। তো ওই যে ভুলে যাওয়ার যে গল্পটা, সেটা আর এখন করতে হয় না। এখন ওই জিনিসটা এরকমভাবে ঘুরে চলে এসছে যে আপনার পুরো জিনিসটাকেই ডিজিটালি প্রিজার্ভ করে নেওয়া হয়েছে। সেই জায়গাতে প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে ওই পুরো ব্যাপারটাকেই রাখা হচ্ছে। আর বাকি রইল যে উইটনেসকে প্রোটেক্ট করা, সেটা একটা জিনিস এইখানে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে। যে অনেকেই মানে সাক্ষ্য দিতে গিয়ে ভয় পান যে দেব না, কেন শুধু শুধু গিয়ে ওই ঝামেলাটা নেব। সেই জায়গাটাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে গুছিয়ে করানো হয়েছে। যে এইখানে সাক্ষ্য দেওয়া মানে এই নয় যে আপনার একটা বাড়তি ঝামেলা, উটকো ঝামেলা মাথায় নেওয়া। সো সেই জায়গাতেই এটাকে দেখানো হয়েছে। বেশ, আরেকটা জিনিস আমি বলবো, যেহেতু অনেকেই আমরা সাক্ষ্য দিতে যাই চাকরির সূত্রে, প্রথমেই আপনাকে মনে রাখতে হবে যে ঘটনাটা কী ছিল। আপনাকে যদি সাক্ষ্য দিতে ডাকা হয়, এক হচ্ছে ঘটনাটার কথা আপনাকে মনে রাখতে হবে, আর যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনার স্টেটমেন্ট যে বিবৃতি যে রেকর্ড করা হয়েছিল, পুলিশ রেকর্ড করেছিল, সেটাতে কি লেখা আছে সেইটা যদি একবার দেখে নেওয়া যায় বা মনে করা সম্ভব হয় তবেই, কেননা আপনি সেইটাই বলবেন। যদি এর মধ্যে আগে যেটা বলেছেন আর কোর্টে সাক্ষ্য দেওয়ার সময় যদি কিছু বলেন, তার মধ্যে যদি কোনো বিরোধ থাকে, কন্ট্রাডিকশন থাকে, সেই অ্যাডভান্টেজটা সবসময় বিরোধী পক্ষ বা আসামি পক্ষ পাবে এবং প্রসিকিউশন পক্ষ মানে অভিযোগকারী পক্ষ এটা বিরুদ্ধে যাবে। এইটাকে মনে রাখতে হবে। আর একটা জিনিস যেটা সবসময় হয়, আপনি জানেন না যে আগের সাক্ষী কি বলে গেছে, সুতরাং তার আগের সাক্ষী সে অভিযোগকারী হতে পারে বা কারিনী হতে পারে বা অন্য সাক্ষীও হতে পারে। তার সঙ্গে যদি কোনো বিরোধ, আপনার বিবৃতির কোনো বিরোধ থাকে, বয়ানে যদি কোনো বিরোধ থাকে, যেটা কন্ট্রাডিকশন টার্মিনোলজি ইউজ করা হয়, তাহলে সেটাও প্রসিকিউশনের বিরুদ্ধে যাবে। সেই জন্য যদি আপনার কনফিউশন থাকে, তখন বলতে হবে যে আমার ঘটনাটা সঠিক মনে পড়ছে না। যদি কনফিডেন্ট হন তবেই উত্তর দেবেন, তা নাহলে উত্তরটা এড়িয়ে যায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ আছে। আর আপনাকে জিনিস মনে রাখতে হবে যে যৌন নির্যাতনের অপরাধের তার চরিত্র, আগের চরিত্রের কথা এবং তার যৌন অভিজ্ঞতা, পূর্বের অভিজ্ঞতা, এই নিয়ে কোশ্চেন করতে পারবে না। সুতরাং আপনার যে অধিকারগুলো আছে আইনে, ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে, সেইগুলো জানতে পারলে আরও কনফিডেন্টলি আপনি সাক্ষী দিতে পারবেন এবং সেটা প্রসিকিউশনকে হেল্প করতে পারবেন। একটা হলো পূর্বের যৌন নির্যাতনের কোশ্চেন করতে পারবে না এবং উপযুক্ত কারণ ছাড়া প্রশ্ন, মানে অযৌক্তিক প্রশ্ন আপনাকে করতে পারবে না। সেক্ষেত্রে ধারা 153 অনুযায়ী কোর্ট হস্তক্ষেপ করতে পারে। আর একটা ধারা আছে 154 অনুযায়ী অশ্লীল ও কলঙ্ককর প্রশ্ন করতে পারবে না এবং 155 অপমানজনক কোনো প্রশ্ন করতে পারবে না। সুতরাং এইগুলো আপনার অধিকার। এই রকম ধরনের প্রশ্ন যদি আসে, আপনি কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন। এই হলো উপদেশ। বেশ, এবার আমরা প্রায় শেষের দিকে এসেছি আলোচনায়। যে বিষয়টি থেকেই যায় সেটা হলো দেশদ্রোহিতা। ছিল দেশদ্রোহিতার আইন, আমরা জানি যে আইপিসির 124-এর যে সেই ধারায় এই দেশদ্রোহিতা নামক অপরাধটা ছিল। এখন একে ন্যায় সংহিতায় 152 ধারায় যুক্ত করা হয়েছে। তফাৎ কি? মানে নামটা পাল্টানো হয়েছে, বলা হয়েছে দেশের সার্বভৌমতা ও ঐক্যর যে কোনো বিরোধিতার ক্ষেত্রে কঠোর শাস্তি দান করা যাবে। দেশদ্রোহিতার সঙ্গে এই আইনের
ফারাক কোথায়, যদি জয়ন্তবাবু আমাদের একটু বুঝিয়ে বলেন। এইখানে বিশেষ কোনো ফারাক বলাটা খুবই কঠিন, কারণ হচ্ছে একটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন, মানে আমাদের যে আম, দেশের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই হিসেবে সেডিশন ওয়ার্ডটা যেটা আগে ছিল, দেশদ্রোহিতা, সেটা মানানসই নয় বলে আমার যেটা ব্যক্তিগত মন্তব্য এটাতে, যে সেই হিসেবেই ওটাকে ডেমোক্রেটিক ওয়েতে একটা পরিণতি দেওয়া হয়েছে, মানে সেইভাবে রূপ করা হয়, রূপ হিসেবে দেওয়া হয়েছে। মানে শুধু টার্মটা চেঞ্জ হয়েছে, আইন এবং শাস্তি একই আছে। আইন, শাস্তি, তারপরে মানে এটার একটা পরিকাঠামো, যে আগে যে রাজনৈতিক মূল্যায়নের ব্যাপারে, যে টেররিস্ট অ্যাক্টিভিটির ক্ষেত্রে ওটাকে আনা হতো, সেই জিনিসটাকে না এখন একটা সমান্তরাল পরিধিতে নিয়ে নেওয়া হয়েছে। বেশ, তো আমরা যদি সেডিশনের বাংলা দেখি, তাতে লেখা আছে রাজদ্রোহ। আর যদি ওই 124-এর এর যে ধারাটি আমরা লক্ষ্য করি, তাতে হলো এগেনস্ট দ্য গভর্নমেন্ট, তার মানে সরকারের বিরুদ্ধে। আমরা বেশি কিছু ভেতরে না গিয়ে শুধুমাত্র এই শব্দগুলোর যদি মনে করি, আমরা পার্থক্যটা নজর করতে পারবো। একটা হলো সরকারের বিরুদ্ধে কার্যকলাপ, বেআইনি কার্যকলাপ, আর একটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে কার্যকলাপ। সাধারণভাবে এইটুকুই আমরা বুঝতে পারি। বেশ, আমরা আলোচনার প্রায় শেষ ভাগে, একেবারেই শেষ প্রশ্ন আজকে, এই যে এতগুলো বদল কতটা ইতিবাচক, যদি খুব ছোট করে আমাদের দু এক লাইনে বলেন। ইতিবাচক যদি আপনি ওইরকমভাবে আলোচনা করতে চান, সেই জায়গাতে কিছু জিনিস আছে যে সত্যিই আমাদের জন্য দরকার ছিল, আর কিছু জিনিস আছে যেগুলোকে নতুন করে রূপ দেওয়া হয়েছে। তো সেইভাবে আমাদের যে সময়ের সঙ্গে চাহিদাটা, সেই চাহিদাটা কিন্তু এই দুটো আইন, এই তিনটে আইনে কিন্তু সত্যিই ভালোভাবে এখনো পর্যন্ত যেটা আমরা বুঝতে পারছি দেওয়া হয়েছে। সে এখন হচ্ছে ব্যাপারটা যে ওটাকে প্রপারলি অ্যাডপ্ট করা আর ইমপ্লিমেন্ট করা, এই দুটো জিনিস, সেই দুটো জিনিস সময় সাপেক্ষ ব্যাপার, সত্যি কথা বলতে গেলে। কারণ হচ্ছে ওই আমাদের সব জায়গাতেই একটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ব্যাপারটা থাকে, কারণ ক্রাইম রেট এত বেশি বেড়ে আছে, সেটাকে আপনি দুদিনে কমাতে পারবেন না, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। যেভাবে ক্রাইম রেট বাড়ছে, সেইভাবে আপনি কিন্তু ওটাকে কন্ট্রোলও করতে পারবেন না। সেই জিনিসটার জন্যে এই জিনিসটার এখন এই তিনটে আইনের খুবই দরকার বলে আমি মনে করছি। আর তার উপরে হচ্ছে সবটাই জনগণের জনস্বার্থের জন্যে, মানবাধিকারকে সমান্তরালে রেখেই এটাকে আনা হয়েছে। তো মানব জাতি যেভাবে ওটাকে নিজের করে নেবে, তত তাড়াতাড়ি আমরা ওই জিনিসগুলোকে একটা মুক্ত সমাজ বলে গণ্য করতে পারবো। আমার মনে হয় এর এফিকেসি, এর ফলে নির্ভর করবে এই যে সমগ্র বিচার ব্যবস্থার যারা অংশগ্রহণকারী, যেমন আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ, বিচার বিভাগ, এদের যারা কর্মচারী, তাদের প্রয়োগের দক্ষতার ওপরে। এই সময়ে একটা সমস্যা আসবে যে পুরনো আইনে আমাদের তদন্তও যেমন চলছে, বিচার ব্যবস্থাও চলছে, আবার এই নতুন আইনটাকে আবার প্রয়োগ করা হচ্ছে। এই দুটো সমান্তরালভাবে চালানোর জন্য কিছু কনফিউশন, কিছু কন্ট্রাডিকশন আসবেই, সেটা আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গেই কেটে যাবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম আইনের অধ্যাপক ডক্টর জয়ন্ত ঘোষ এবং পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডিএসপি অনুপ কুমার ঘোষকে। দুজন অতিথিকেই আমাদের তরফ থেকে ধন্যবাদ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।